বিএনপি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ৭৫ পরে রাজনীতি করার সুযোগ দিয়েছে। বিএনপি দল গঠনকে স্বাগত জানায়। নিরপেক্ষতার প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই পয়েন্টে বলেছেন যে দলে থেকে আপনি সরকারের থেকে আপনারা দল গঠন করতে পারবেন না, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং তখন আমরা একটা নিরপেক্ষ সরকার তৈরি করব। ধরেন দলে সরকারে আছে যারা, তারা সরকারেই রইল, তারা কোনো দলে গেল না, তখন কি এই নিরপেক্ষ বলে মনে হবে এই সরকারকে? আপনি যে ন্যারেটিভটা বললেন, আসলে কি ন্যারেটিভটা ওরকম? আপনি সংবাদটা পড়েন, সেখানে বলা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এখন যে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নিরপেক্ষ সরকার, অর্থাৎ নির্বাচনকালীন সরকার। এই সরকারের ক্যারেক্টারটা হলো নিরপেক্ষ থাকা। এখন এই সরকারের থেকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, মির্জা ফখরুল দল গঠনের কথা কি বলছে পড়েন। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেন তার সাথে সাংগঠনিক সরকারের প্রতিনিধি রেখে, আমি একদম যা বলেছে তাই বলি, না সরকারের প্রতিনিধি রেখে শিক্ষার্থীরা নির্বাচনে গেলে মানবে না রাজনৈতিক দল, দল গঠনের কথা হলো এখানে, তাহলে আপনি এটা তুললেন, ওটার উত্তর আমি দিচ্ছি। অতএব আপনি এটা মিসকোট করলেন। হ্যাঁ, মানে সরকারের প্রতিনিধি থাকলে আমরা নির্বাচনে আমি সেটাই বলছি যে আমি এতক্ষণ বসে বক্তব্য শুনছিলাম যে আপনারা আসলে যে জিনিসটা মিস করছেন। মনে রাখবেন, আমাকে বক্তব্য দিতেন, বিএনপি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ৭৫ পরে রাজনীতি করার সুযোগ দিয়েছে, কারণ আমরাই মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করেছিলাম। যে আওয়ামী লীগ রাজনীতি করে আমাদের বদৌলতেই যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করে সমস্ত দলের কণ্ঠ চেপে রেখেছিল, পত্রিকার কণ্ঠ, বাক স্বাধীনতা, আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়ে সবাইকে আবার রাজনীতি করার সুযোগ দিতাম। এবং আমরা যে কোনো রাজনৈতিক দলকে কংগ্রাচুলেট করি, অগ্রিম কংগ্রাচুলেট করি। যে কোনো রাজনৈতিক আদর্শ কর্মসূচি নিয়ে যদি কোনো রাজনৈতিক দল আসে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু না থাকে, জনগণ যদি মেনে নেয়, অবশ্যই রাজনৈতিক দলকে কংগ্রাচুলেট করি। এখন বক্তব্য যেটা, যে এই যে নির্বাচনকালীন সরকার, এটার ক্যারেক্টার হলো নিরপেক্ষ থাকা। প্রথম যেটা বললাম, আপনি সরকারের থেকে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে কি আর নিরপেক্ষ থাকে, সরকারের কার্যকারিতা থাকে? বলতে পারেন যে 3 জন উপদেষ্টা দল গঠনের সাথে জড়িত থাকবে, তারা বাদ যাবে। আরে ভাই, ওই 3 জন তো এতদিন আপনার পুরো উপদেষ্টা পরিষদ তো এর বাদ হয়ে যাওয়া উচিত। যদি এই উপদেষ্টা পরিষদের কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, যে অংশগ্রহণ করবে সে বাদ হলো, আর কেউ বাদ হবে না, এটা হয় নাকি? তাদের সাথে তো নেক্সাস তো রয়েছে, নেক্সাস রয়েছে না? তারপর প্রতিনিধিরাও সেটার সাথে একত্রিত, তাই তো? আমরা তো দল গঠন নিয়ে কোনো সমস্যা করতে, কারণ যে কোনো ভাবে করতেই পারেন। আপনার অবস্থান কোথা থেকে সেটা জনগণের প্রশ্ন। বিএনপি দল গঠনকে স্বাগত জানায়। আমাদের আরো একটা প্রশ্ন থাকে, দল গঠন করতে গেলে একটা ফান্ডিং এর প্রয়োজন। এই ফান্ডিং এর উৎস জনগণের জানার অধিকার রয়েছে, যাতে বাংলাদেশে আপনার দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হয়। সুতরাং অবশ্যই কোনো দলের ফান্ডিং নিয়ে প্রশ্নই উঠতে পারে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম রাইটলি বলেছেন যে নিরপেক্ষ, যেহেতু সরকার নিরপেক্ষ, তাহলে নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারেন না। আর নির্বাচনে যে অংশগ্রহণ করেন, তাহলে তো এই সরকারের কার্যকারিতা থাকে না। শুধু 3 জন উপদেষ্টা না, গোটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারও আপনার কার্যকারিতা থাকে না। আপনি দেখেন, ডক্টর ইউনূস সরকার যখন নির্বাচনী তখন দল গঠন করতে গিয়েছিল, ওই যে আপনার 2001 সালের পরে, তখন প্রথম কংগ্রাচুলেট করেছিল বিএনপি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইউনূস সরকারকে কংগ্রাচুলেট করেছে যে আপনাকে অভিনন্দন রাজনৈতিক অঙ্গনে আসার জন্য। আর সবাই বিরোধিতা করেছিল, অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং বিএনপিকে আপনারা বলছেন যে একটা রাজনৈতিক দল হচ্ছে, যা বিএনপি বাধা দিচ্ছে, বিএনপি তো কংগ্রাচুলেট করছে। নতুন নতুন মত, মত ফুটতে দাও, শত ফুল ফুটতে দাও, এটা তো বিএনপিরই বক্তব্য। সুতরাং আমরা যেটা বলছি যে নিরপেক্ষ সরকার যদি নিরপেক্ষ থাকে, তার ক্যারেক্টার বজায় রাখে, তাহলে সরকারের থেকে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সুতরাং আর একটা কথা দেখলাম আমি, যে আপনি বলছেন, আপনি এটা খবরে পড়লেন যে আমাদের এই ছাত্র ভাইদের যে প্যারেন্ট অর্গানাইজেশন, তার একজন মুখপাত্র বলছেন অমুকবাদ তমুকবাদ বাংলাদেশে থাকবে না। তাহলে কোন মতবাদ থাকবে সেটা তাকে তো বলতে হবে, কোন মতবাদ থাকবে। তারা বলছে জনগণের মতবাদ থাকবে। এটা তো একটা ফার্সিক্যাল কথা। জনগণের মতবাদ মানে সব জনগণের মতবাদকে উনি করছে নাকি? একটা মতবাদ তা থাক দিক, যে এইটা এই মতবাদ, সেটা আপনার সেই মতবাদটা তারা নির্বাচন যেহেতু রাজনৈতিক দল করবে, সেখানে ম্যানিফেস্টোতে থাকবে, জনগণ গ্রহণ করলে করবে, না করলে না করবে। কিন্তু রাজনীতির মাঠে এরকম অনেক পলিটিক্যাল রেটরিক,
পলিটিক্যাল ন্যারেটিভ, পলিটিক্যাল বয়ান থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা আমরা তাহলে ওই আলোচনাটাতে যাওয়ার আগে এই আলোচনাটা একটু স্পষ্ট হয়ে আজিজুল বারী হেলাল, তার মানে এটা স্পষ্ট যে ছাত্র প্রতিনিধিরা যদি এই সরকারে থাকে তারা দল গঠন করে নির্বাচনে গেলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এটা স্বাভাবিক। তো এটাই তো তাহলে এখানে কোনো অন্য ইয়ে হয় না। তার মানে যদি নিরপেক্ষ একটা অবস্থান এই সরকারে রাখতে হয়, ছাত্র প্রতিনিধিরা এই সরকারে যারা আছেন তাদেরকে এই সরকার থেকে পদত্যাগ বা চলে যেতে হবে, ব্যাপারটা কি তাই? না, পুরো সরকারই তো থাকার দরকার হয় না। সরকারে তো আপনি সরকারের মধ্যে আপনি অ্যামালগামেট হয়ে রয়েছেন, আপনি তিনজন মানে কি সরকার নাকি? বাকিরা তো ছাত্র প্রতিনিধি না। সেই আমি তো ছাত্রদেরকে আলাদা করছেন কেন? ছাত্ররা তো সরকারে রয়েছে, তাই না? এটা তো আমরাও কংগ্রাচুলেট করি, আমরা সমর্থন দিয়েছি বিধায় তো এই সরকার, ইউনূস সরকার, তাই না? এখন ডক্টর ইউনূস সরকার যখন নিরপেক্ষতা হারাচ্ছে, একটা জিনিস বললাম, আরো বিভিন্ন সেক্টরে তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যেমন জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা 5ই আগস্টের আগেও ছিল, 5ই আগস্টের পরেও ছিল যে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের পথে উত্তরণ। সে উত্তরণে তিনি দীর্ঘসূত্রিতা করছেন, বিভিন্নভাবে দীর্ঘসূত্রিতা করছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সরকার একটা ডেডলাইন দিয়েছে 1 বছর এবং 1.5 বছর। আমরা বলছি এটা টু লং, এর আগেই করা যায়। কারণ আপনার বিরুদ্ধে যে প্রতিবিপ্লবী সিনড্রোম, আপনি রাষ্ট্র পরিচালনার পারফরমেন্সের যে ঘাটতি দেখা দিচ্ছে, আপনি যদি এইভাবে সরকার পরিচালনার দুর্বলতা দেখান এবং একটি রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতায় যত ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ফলে আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, আমাদের বিপ্লব ব্যর্থ হবে। এই জন্য আমরা বলছি যে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট অতি জরুরিভাবে পলিটিক্যাল সরকার দরকার।